নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন অমলের গোয়েন্দাগিরি। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ অমলের গোয়েন্দাগিরি। সবেমাত্র অমল বাড়ির বাইরে পা বাড়িয়েছে। এমন সময় একটু আশ্চর্যই বই কি, অর্থাৎ কোনাল ডয়েলের লেখা শার্লক হোমসের গল্পগুলো গত দিন কয়েক রাত্রি যাবৎ পড়ে বইটা সবেমাত্র শেষ করেছে, এবং শেষ করে সে বুবুর দিদিকে বইটা ফেরত দেওয়ার সদিচ্ছা এবং অনিচ্ছা এই দুয়ের মধ্যে ঘুরপাক খেতে খেতে তাদের গলির বাঁকটা পেরিয়েছে কেবল। তখন কে জানতো যে আজই অবিলম্বে তাকে শার্লক হোমসের মতোই দুঃসাধ্য এবং দুর্ভেদ্য এক সমস্যার মুখোমুখি এসে দাঁড়াতে হবে, এবং সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দার মতোই সমস্ত জটিলতার অত্যন্ত সরল এবং সহজ সমাধান কেবল তার মাথার উপরেই নির্ভর করছে, একমাত্র তার মাথার উপরেই। হ্যাঁ, শীতকালে সেই দুরন্ত আর উড়ন্ত মশাদের মতো তার মাথার উপরেই নির্ভর করে থাকবে সমস্যা এবং সমাধান দুই। একথা কে আগে ভাবতে পেরেছিল? গলির মুড়ে ডাক বাক্সটার কাছাকাছি আসতেই ভদ্রলোকের সঙ্গে তার সংঘর্ষ হয়ে গেল। বলতে গেলে ভদ্রলোকই সঙ্গের মতো তার ঘাড়ে এসে পড়লেন। অশ্রুপ্লুত একজন ভদ্রলোক, চোখের জলে দু চোখ তাঁর ঝাপসা। সুতরাং ভদ্রলোককে কোনো দোষ দেওয়াই যায় না, এবং অমলেরই বা আর কি অপরাধ থাকতে পারে? আকস্মিক উল্কাপাত সেই বা কি করে আটকাতে পারে? অতি কষ্টে ভদ্রলোকের কবল থেকে নিজেকে বিমুক্ত করে নিজের কপালের অশ্রুজল মুছে ফেলে অমল বলল, ধত্তেরি। না, অমল কাঁদেনি। অপুর চড়া হয়ে সেই ভদ্রলোকের অশ্রুপাতই তার মুখে চোখে এসে পড়েছিল। নাক মুছতে মুছতে অমল আবার বলল, ইস, বিচ্ছিরি, এবং ভালো করে ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখল। এ কিরকম ভদ্রতা! প্রায় একথা সে বলতে যাচ্ছিল আর কি, কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে শেষ ব্রহ্মাস্ত্র সে সামলে নিল। ভদ্রলোকের বেদনা কাতর মুখ, ড্যাব ড্যাবে দুই চোখ, এবং হাতে একখানা খামের চিঠি বোধ করি ডাকবাক্সে ছাড়তেই যাচ্ছিলেন, এবং চেহারার মধ্যে বিশেষ রকম উল্লেখযোগ্য হচ্ছে তার হৃষ্টপুষ্ট গোঁপ জোড়া। দীর্ঘ নিঃশ্বাসের তোড়ে তারা ওঠানামা করছিল। অমলকে দেখে, এবং খুব সম্ভব ধাক্কাটা খেয়ে ভদ্রলোকও নিজেকে অনেকটা সংবরণ করে এনেছিলেন। করুণ কণ্ঠে তিনি বললেন, আমার পকেট বইটা আমি পাচ্ছি নে, জানেন তো। তার আমি কি করব? চটি মোটে বলল অমল। আমি কি নিয়েছি যে আমাকে আপনি এসে শুধোচ্ছেন? ভদ্রলোকের হা হুতাশ কিন্তু বেড়েই চলল ক্রমশ। আমার পকেট বই, তাতে আমার পাঁচ পাঁচখানা নোট ছিল 10 টাকার, একটা 100 টাকাও। যাগে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সেই সঙ্গে এমন একটা জিনিস আমার গেছে 5,000 টাকা দিলেও যা কোনোদিনও আমি ফিরে পাবো না। ভদ্রলোক হায় হায় করতে লাগলেন। অমল জিজ্ঞাসা করল, গেল কোনখানে? কৌতূহল তার বিরক্তিকে দমন করে ওঠে। তা কি করে জানবো? হারালো কি খোয়া গেল, কিংবা পকেট থেকে কেউ তুলে নিল কি না, তা আমি বলতে পারিনি। আমি ডাকবাক্সে একখানা চিঠি ছাড়তে এসেছিলাম। ভদ্রলোকের হাতে একখানা খাম দেখে অমলের সেটা অনুমান করা খুব কঠিন হয় না, আর এর মধ্যেই এটা উধাও হয়েছে।
অমলের অন্তর্গত শার্লক হোমস এবার গজগজ করতে থাকে তার মাথায়। সে উৎসাহিত হয়ে ওঠে। তা গেছে, ভালোই হয়েছে। আপনি কাঁদছেন কেন? না হারালে কি কোনো জিনিস পাওয়া যায় নাকি? আগে খোয়া যাক, তারপর তো। খোয়া গেলে তখন ফিরে পেতে কতক্ষণ? আপনি বলুন তো ঠিক কোনখানে ওটা উবে গেল, দেখি কোনো ক্লু টু পাই কিনা। ভদ্রলোক হতাশভাবে ঘাড় নাড়লেন। আমাকে কি আর জানিয়ে গেছে বাপু? হে, আমি কি করে জানবো? এবং পর মুহূর্তে তিনি হাউ মাউ করে ওঠেন। আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমার পকেট বুক। আমি চিরদিন ওকে বুকে ধরে বুক পকেটে করে রেখেছিলাম যে, আমাকে না বলে কয়ে কার পকেটে চলে গেল গো ভদ্রলোকের তোবড়ানো গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অমল ভেবে দেখল, সমস্যা একটা নয়, পকেট বই 1 নাম্বার এবং স্বয়ং ভদ্রলোক হচ্ছে নাম্বার 2। কিন্তু সেই বা কি করবে? একেবারে কোনো ক্লু না পেলে এবং সে বিষয়ে ভদ্রলোকের কোনো সাহায্য না পেলে কি করে সেই নষ্ট রত্ন সে পুনরুদ্ধার করবে? আসল শার্লক হোমসই বা এইরকম বিদঘুটে অবস্থায় কি করতে পারতেন? হ্যাঁ, সেই মূল্যবান না অমূল্য কি আর একটা জিনিস ছিল না আপনার পকেট বইয়ে, যার কথা আপনি বলছিলেন একটু আগে? সেটা কি? লাখ টাকা দিয়েও ফিরে পাওয়ার নয়, আমার মেয়ের ফটো। আমার একমাত্র মেয়ে। এখন আর সে বেঁচে নেই। তাকে হারিয়েছি, এখন তার ফটোটাও হারালো। আর কি থাকলো আমার তবে? অমল সান্ত্বনা দেয়। আপনি ভাববেন না, আমি ফিরিয়ে এনে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন। ড্যাবড্যাবে চোখকে আরো ড্যাবড্যাবে করে ভদ্রলোক চেয়ে রইলেন। তুমি তুমি ফিরিয়ে এনে দেবে? কে তুমি? অমল লজ্জিত হয়ে বলল, তা আমি পারবো। আমাকে দেখে আপনি কিছু টের পাবেন না। আপনি শার্লক হোমসের নাম শুনেছেন? বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস। তার কাছেই আমার গোয়েন্দাগিরি শেখা। যদিও অনেকটা একলব্যের মতোই শেখা, তবু আপনি কিছু ভাববেন না। কেবল এক আধটা ক্লু পেলেই আমার হয়ে যায়। একটা ক্লু ক্লু দিতে পারেন আমাকে? আধখানা হলেও চলবে। তুমি ফিরিয়ে আনতে পারবে? ভদ্রলোকের বিস্ময় তার এতক্ষণে বিলাপে ছাপিয়ে ওঠে। বলো কি হে তুমি? কে তুমি? মেয়েটাকে হয়তো পারবো না, কিন্তু তার ফটোটাকে পকেট বই সমেত ফেরত আনতে পারবো, এইরকম আশা করি। তবে শোনো, তা যদি তুমি পারো, তাহলে ওই পকেট বইয়ের অর্ধেক টাকা তোমার। তা দিয়ে তা দিয়ে তুমি তুমি একটু আনজান করে শার্লক হোমসের চালাচামুন্ডাদের কাছে এরকম শিশুসুলভ চাপল্য প্রকাশ করা সমীচীন হবে কিনা তিনি মনে মনে খানিক আন্দোলন করেন। অবশেষে বলেই ফেললেন ভদ্রলোক, তুমি বায়োস্কোপ দেখো, কিংবা কিংবা চকলেট খেও, অথবা অথবা তুমি লজেন চুষ, যা তোমার খুশি। আপনি কি যে বলছেন? শার্লক হোমসের সাকরেদদের কি চকলেট খেলে চলে? অমল নিজেকে ঈষৎ অপমানিত জ্ঞান করে। কত বড় বড় দায়িত্ব তাদের মাথায়, গুরুতর দায়িত্ব সব। লজেন চুষ চুষবার কি তাদের ফুরসত আছে? কেন, চকলেট এমন খারাপ কি? পেলে এক্ষুনি আমি খাই, এই দুঃখের মধ্যেই খেয়ে ফেলি। ওর মতন দুঃখ নিবারক আর কিছু আছে? একটা ফেল করা ছেলেও চকলেট পেলে ফেলের দুঃখ ভুলে খেয়ে ফেলে। চকলেট পেলে পাশ করতেও চায় না।
বারংবার ফেল যাওয়ার যত দুঃখ আমি তো চকলেট চেখেই লাঘব করেছিলাম। আছে নাকি তোমার কাছে চকলেট? দিতে পারো নাকি এক আধটা? অমল একটু ইতস্তত করে এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে একটা নেসলসের একটা চকলেট অবশেষে বার করে দেয়। ভদ্রলোক সাগ্রহে হাত বাড়িয়ে নেন। তারপরে অত্যন্ত সযত্নে, সন্তর্পণে ওর চকচকে কাগজের মোড়ক খুলে সেই খোলাটি, মানে সেই মোড়কখানায়, হ্যাঁ ঠিক বলছি, সেই মোড়কখানায় মুখের মধ্যে পুরে দিয়ে আস্ত চকলেটটা দূরে ছুঁড়ে ফেললেন। হ্যাঁ, ঠিক আস্ত চকলেটটাকে তিনি দূরে ছুঁড়ে ফেললেন। অমল তো দেখে হতবাক, এবং শার্লক হোমস তার পেটের মধ্যে তখন গজর গজর করছে। আপনার বাড়ি কদ্দূর? কোত্থেকে আপনি এই লেটার বক্সে চিঠি পোস্ট করতে এসেছেন? অবশেষে জিজ্ঞেস করে সে। অনতি দূরবর্তী একটা লাল রঙের বাড়ি দেখিয়ে উনি জানান, ওরই একটা ফ্ল্যাটের দিন কয়েক হলো এ পাড়ায় এসে আমি উঠেছি। কিন্তু তুমি যা ভাবছো তা নয়। এই পথের মধ্যে কোথাও ওটা পড়েনি। প্রায় 12 এইটুকু রাস্তা এতক্ষণ ধরে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তাহলে আমার চোখে পড়তো। তা বটে, সে কথা আমি কিন্তু বলছি নে। আপনার পকেট বই আমি পেয়ে গেছি, এক্ষুনি আপনাকে সেটা দিয়ে দিচ্ছি। অমল বলল, আপনার চকলেট চাকবার মধ্যেই আমার ক্লু মিলেছে। আপনার পকেট বই যে কোথায় রয়েছে তা আমি জানি। তবু আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে। আপনি যে চিঠিখানা হাতে করে ডাকে দিতে এসেছিলেন সেটা ডাক বাক্সে ছেড়েছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। চিঠি ছেড়েছি বই কি, ফেললাম সে তো অনেকক্ষণ। তাহলে ঠিকই হয়েছে। ডাক বাক্স খোলার পিয়ন ওই যে আসছে, একটু দাঁড়ান। কয়েক সেকেন্ড পরে পিয়ন ডাক বাক্স খুলতেই সেখান থেকে পকেট বইটা উদ্ধার করে অমল ভদ্রলোকের হাতে দিল। ভদ্রলোক তার মেয়ের ফটোটা বার করে কয়েকবার দেখে নিয়ে নিজের বুক পকেটে রাখলেন। তারপর অমলের দিকে তাকিয়ে বললেন, এসব দুর্লভ জিনিস বুক পকেটে রাখা নিরাপদ নয়, কি বলো? নিজের কাছে রাখাই ঠিক, লকেটে বাঁধিয়ে গলায় রাখাটাই উচিত, তাই নয় কি? আর আমি একে হাতছাড়া করছি না। তাছাড়া তোমাকে ফের আমি কোথায় বা পাচ্ছি বলো তো? তোমরা তো সর্বত্র সুলভ নও, কি বলো? ভদ্রলোকের অপার্থিব উল্লাসে উচ্ছ্বাসিত হয়ে নিজের বাহাদুরিকে মনে মনে ধন্যবাদ জানালো অমল। সকৃতজ্ঞ হয়ে সে বলল, সে কথা ঠিক, শার্লকের চাকরদের তো সব জায়গায় সচরাচর মেলে না। কিন্তু যা বলেছি, এই সমস্ত টাকা তোমার, এর একখানাও আমি নিচ্ছি নে। ফটো ফিরে পেয়েছি, সেই আমার ঢের। সেজন্য তোমাকে এবং তোমার গুরুদেবকে, কি নাম বললে? হেমেন্দ্র কুমার রায় না? তোমাদের দুজনকেই আমার ধন্যবাদ। এই নোটগুলো তুমি নাও, নিলে আমি খুশিই হব। আর ওই পিয়নটাকে কি দিই বলো তো? এই পকেট বইখানাই বরং দিয়ে দিই ওকে। এর পাতা ছিঁড়ে ছিঁড়ে ও চিঠি লিখবে এখন, কবিতাও লিখতে পারে, ওর যা খুশি। এই বলে অদ্ভুত সেই ভদ্রলোক পিয়নটাকে নোটগুলো দিল, আর পকেট বইটা অমলের হাতে দিয়ে তত্তর করে ফিরে চললেন। অমল পেছন থেকে ডাক দিল, ও মশাই, আপনার চিঠিখানা ডাকে দিতে ভুলে গেলেন যে ফের? আপনার হাতেই তো রয়ে গেল। যেমন হাতে করে এনেছিলেন তেমনি হাতে করে আবার নিয়ে যাচ্ছেন।
কিন্তু কে কার কথা শোনে? ভদ্রলোক তখন আনন্দের আবেগে টগবগ করতে করতে চলেছে। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।